এ ফ্রাইডে মর্নিং মানে হলো আপনাদের সাথে শেয়ার করার মতো আরেকটা নতুন জার্নি। আজকের প্ল্যান ছিল আপনাদেরকে নিয়ে ধনবাড়ি, মধুপুর আর টাঙ্গাইল জেলার কিছু সুন্দর জায়গা ঘুরে দেখা, কিন্তু রাস্তায় বের হতেই প্রকৃতি যেন নিজের মতো করে গল্পটা বদলে দিল। তবুও একটা কথা সত্যি, ইচ্ছে থাকলে সৃষ্টিকর্তা কোনো না কোনো পথ ঠিকই করে দেন। মন খারাপ করার মতো পরিস্থিতি থাকলেও এবারের জার্নিটা হয়ে গেল একদম অসাধারণ। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে লম্বা রাইড, 1600 শতকের মুঘল ও সুলতানি স্থাপত্য রীতির মসজিদ, গ্রামীণ পথ আর বিশাল এলাকা জুড়ে রাজপ্রাসাদের মতো এক জমিদার বাড়ি, সব মিলিয়ে দিনটা হয়ে গেল স্মরণীয়। চলুন তাহলে শুরু করি আমাদের নতুন প্লেলিস্ট, যেখানে ধীরে ধীরে আমরা একসাথে এক্সপ্লোর করব বাংলাদেশের 64টি জেলা। আপনাদেরকে নিয়ে এই জার্নিটা হবে আরো বেশি এক্সাইটিং। আর হ্যাঁ, আপনার জেলার মান সম্মানের ব্যাপার কিন্তু। আপনার এলাকার যদি এমন কোনো জায়গা থাকে যেটা সবার দেখা উচিত, তাহলে কমেন্টে আপনার জেলার পক্ষ থেকে দাওয়াত দিয়ে রাখুন। দেখা যাক 64 জেলার মধ্যে কোন জেলার মানুষ সবচেয়ে আগে বলে, ভাই আমাদের এলাকায় আসেন। তবে সবার শুরুতেই যেটা করতে হবে সেটা হলো প্রথমে ফুয়েল আপ করে নিতে হবে। ফুলের সৌন্দর্য দিয়ে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের টাঙ্গাইল জেলার পর্বে। সো ইন্ট্রো দিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। হ্যালো ডিয়ার অডিয়েন্স, দিস ইজ সৈকত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ টুরিস্ট ভিডিও। আমি গত ভিডিওতে বলছিলাম ন্যূনতম একটু লাইক আসলেও আমরা টাঙ্গাইল জেলা ঘুরতে আসবো। তা লাইক আসছে, বাট মন মতো না। যাই হোক, অত প্যারা নাই, ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে আমরা ভালো কিছু এক্সপ্লোর করব, এটাই আমাদের একান্ত কাম্য। তা আজকে আমাদের গন্তব্য টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলার কয়েকটা প্লেস দেখছি, সেগুলা এক্সপ্লোর করতে পারলেই, আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারলেই শান্তি। কিন্তু আবহাওয়ার অবস্থাটা বেশি একটা সুবিধাজনক না। আবহাওয়া একটু মেঘলা মেঘলাই রয়েছে, এই কারণে একটু খারাপই লাগতেছে। কেননা মেঘলা আবহাওয়া থাকলে আমার গ্যাজেট আর গিয়ার ভালো মতো কাজ করতে পারে না। তো আস্তে আস্তে আমরা আমাদের এক্সপ্লোরের ক্ষমতা বা ক্যাপাসিটি বৃদ্ধির চেষ্টা করতেছি। আপনাদেরও ভালো লাগবে আশা করি আমাদের এই নতুন ভিডিওর ক্যাটাগরি। হাইওয়ের বাসগুলো আছে ও টানে এগিয়ে গেছে আমাকে 150 সিসি হাইওয়েতে কিছুই না। মনে হয় একটু স্লো যাওয়াই ভালো, পুলিশ থাকতে পারে মোড়ের পরে। তো আপনারা বেশি বেশি করে একটু সাবস্ক্রাইবার বা কমেন্ট করেন, কারণ আমার দরকার কমেন্ট। আপনাদের মন্তব্যের উপরে বেস করেই ট্যুর প্ল্যান সেট করব। একটু ফ্যামিলি ম্যান তো, তাই সব কিছু প্ল্যান করে আগাইতে সময় লেগে যায়। ছোট ভাই আসে শুক্রবার, তাই তারে নিয়েই একটু চেষ্টা করি ঘোরাঘুরি করার জন্য। পুলিশ কই আছে এটাই তো বুঝতেছি না, গাড়ি তো টানতে পারতেছি না পুলিশের জন্য। তো চলেন আপনারা হাইওয়ের কিছু বিউটি দেখেন, আরও অনেক কিছু দেখানোর আছে সামনে। আশা করি আমরা অনেক সুন্দর একটা রাইড উপভোগ করতে পারবো যদি সৃষ্টিকর্তা আমাদের সহায় থাকে। কিন্তু আকাশটা মেঘলা, এই যা। চলেন তাইলে আগাইতে থাকি। দূরে মেঘের আনাগোনা দেখে মনের মধ্যে যেমন ফুরফুরে অনুভূতি হচ্ছিল, এর চেয়েও বড় সমস্যা লাগছিল যদি বৃষ্টি নেমেই বসে, তাহলে আজকের রাইডের কপালে দুঃখ আছে। একদিনের রাইড, তাতে তো আর এমন কোনো প্রিপারেশন নেই যেখানে বৃষ্টিকে আটকানো যাবে। সিলেটের পরে এই কোনো হাইওয়েতে এত সময় ধরে রাইড করছি। একজন বাইকার হিসেবে আমার অনুভূতিটা বলে বোঝানো খুবই কঠিন। তবে হাইওয়ে হিসেবে ঢাকা টাঙ্গাইল বেশ লাগছিল আমার কাছে। কি মনে হয় আপনাদের? কমেন্টে মতামত কিন্তু অবশ্যই জানাবেন।
যেমন ভাবনা তেমন কাজ, বলতে না বলতেই নেমে গেল ঝুম বৃষ্টি। মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ মধুপুর ধনবাড়ি এখনো 60 কিলো দূরে। কখন বৃষ্টি থামবে আর কখন রওনা হব। পরে ভাবলাম ধুর, প্রকৃতি যখন চাচ্ছেই আমি তার বৃষ্টি ছন্দ উপভোগ করি, তবে তাই হোক। ভালোই বৃষ্টিতে আটকায় গেছি। গন্তব্য ছিল একদম টাঙ্গাইল ধনবাড়ি মধুপুর, ওই জায়গা দিয়ে হয়ে একটা ভালো শট নিয়ে আসবো। এখন টাঙ্গাইলে এসে দাঁড়ায় রয়েছি, প্রায় কয়টা বাজে, 9:30 বাজে। মনে হয় না অত দূর যাইতে পারবো। টাঙ্গাইলের এই জায়গায় যে কয়টা প্লেস আছে ওই কয়টা কাভার করে চলে যাব। নাহলে এই যে আবহাওয়ার অবস্থা, এতে কি আর কোনো শট নেওয়া সম্ভব হবে? চলে না আগাই তাইলে। বৃষ্টি দিচ্ছে না তো, আবহাওয়া শেষ করে আমাদের ট্যুর প্ল্যান একটু চেঞ্জ করে ফেলাইছি। ইচ্ছা ছিল টাঙ্গাইলের মধুপুর অঞ্চলের ওই জায়গায় কিছু রাবার বাগান আছে, ওগুলা দেখা ওই জায়গায় আরো কিছু সুন্দর সুন্দর মানে ঐতিহাসিক মসজিদ আছে, সেটা কাভার কইরা টাঙ্গাইলের এই সাইডটা কাভার করব। বাট এক বৃষ্টিতে যে পরিমাণ অবস্থা করছে, তাতে একে তো লাইটের অবস্থা ভালো না, আপনারা দেখে মজা পাবেন না, দুইয়ে তো বাইকে ভিজতে ভিজতে যাইতে হবে। তাই আমরা ভাবলাম যে টাঙ্গাইলের মধ্যেই কিছু যে জায়গা আছে ঐতিহাসিক, ওইটাই কাভার করি, ওইটা কাভার করেই যাই। এখন আমাদের ডেস্টিনেশন হইল আতিয়া জামে মসজিদ। এটার একটা মনে হয় ঐতিহাসিক কাহিনী আছে। এখানে হলাম আশেপাশে, এখান থেকে ঘুরি, এরপর টাঙ্গাইলের সবচাইতে আরেকটা হাইপ লোকেশন মহেরা জমিদার বাড়ি। আতিয়া মসজিদ টাঙ্গাইল জেলার সদর থেকে 6 কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার অন্তর্গত আতিয়া গ্রামে লৌহজং নদীর পূর্ব পারে অবস্থিত, যেখানে সুলতানি মুঘল দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে। টাঙ্গাইল জেলায় অবস্থিত আতিয়া মসজিদ একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি 16 শতাব্দীতে নির্মিত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ তত্ত্বাবধান করছে। আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীরিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। সে সময় আফগান নিবাসী কররানী শাসক সুলাইমান কররানীর কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এবং এর ফলেই এই স্থানের নাম হয় আতিয়া। পরবর্তীতে বাবা আদম কাশ্মীরির পরামর্শক্রমে সাইদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দান করেন। এই সাইদ খান পন্নী 1608 সালে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন। মোহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তীতে কয়েক ধাপেই এর সংস্কার করা হয়েছে, যা কিনা রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল আহমেদ খান গজনবী 1909 সালে করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন।
ইতিহাস যে কতটা জীবন্ত সেটা এসব মুঘল সুলতানি আমলের মসজিদ না দেখলে বোঝা যায় না। বইয়ের পাতায় যখন এসব পড়তাম তখন যে একটা অনুভূতি আর এখন চোখের সামনে দেখার যে একটা আলাদা অনুভূতি, সেটা আকাশ পাতাল তফাৎ। তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটা নিয়ে কোনো মতামত থাকলে আর ইনফরমেশন থাকলে শেয়ার করতে পারেন। আতিয়া জামে মসজিদ দিয়া আমরা এখন উঠে যাচ্ছি আবার টাঙ্গাইল মহাসড়কে। আমাদের আজকের আরেকটা শ্যুট নিয়ে চলে যাব। ইচ্ছা ছিল দূরে যাওয়ার, বাট হয় নাই, সেটা বলছি আপনাদেরকে। এখন আমাদেরটা যা ডেস্টিনেশন হইলো মহেরা জমিদার বাড়ি। আবার এই পর্যায়ে ভাইবেন না যে আমরা খালি জমিদার বাড়ি আর ঐতিহাসিক জায়গায় এক্সপ্লোর করে বেড়াই, আমরা ট্যুরিস্ট প্লেসেও যাবো ভাই। ফ্যামিলি ম্যান তো এখন পর্যন্ত একটু সময় পাইতেছি না সব কিছু গুছায় নেওয়ার জন্য, এই কারণে সমস্যা হচ্ছে আর কি। আশা করি সব কিছু মিলায়, ছুটি টুটি মিলায় আমরাও ভালো ভালো লং রাইড দিব, বাট সিকোয়েন্স আকারে। ওরকম জবরজং করে ট্যুর দেওয়া আমার দ্বারা সম্ভব না যে মাঝরাত্রে রওনা হইলাম, ভোরের মধ্যে পৌঁছাইলাম, পরের দিন থাইকে আবার রাত্রে রওনা হইলাম। ট্যুর আমার কাছে আসলে জিনিসটা এরকম না। বছরে যদি একটাও ট্যুর দেয় ওইটা হবে রিল্যাক্সের ট্যুর ভাই। আর এছাড়া যদি এলাকায় থাকতে বেরোই, এই যে আশেপাশে যেগুলো আছে ওয়ান ডে ট্যুর, এগুলা বেটার আমার কাছে। এছাড়া আর কোনোগুলাই আমার কাছে অতটা যথোপযুক্ত না। তো চলেন আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেখানে যাই শর্ট দেখাই। বাট এর আগে একটু নাস্তা করে নিতে হবে, ক্ষুধা লাগছে খুব। সেই 7:30টায় বেরোইছি বাসা দিয়ে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a এবার আমাদের গন্তব্য টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এমন এক জমিদার বাড়ির যা কিনা কোনো স্বপ্নের রাজপ্রাসাদের চেয়ে কম নয়। কিন্তু এখানে যাওয়ার রোড নিয়ে আছে একটু ভালোই সমস্যা। মন চাইলে কিন্তু আপনার এলাকায় এখন একটা দাওয়াত দিতেই পারেন কমেন্টে। till the sun's up Monday. We'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. প্রথমত অচেনা জায়গা হওয়ায় আমরা রোড সিলেকশন করতে একটু ভুল করি। তবে একটা ভালো রোডও আছে যা মহাসড়কের একদম কাছেই, যা যাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেটা ছিল মনে হয় ভাওয়া খোলা, যার জন্য এমন এক অদ্ভুত রাস্তায় চলে আসি যা থেকে আসল জমিদার বাড়ির দেখাই পাওয়া যাচ্ছিল না। তবে এখান থেকেই তো একজন বাইক রাইডারের আসল অ্যাডভেঞ্চার শুরু হয়। যাই হোক, অ্যাডভেঞ্চার বেশি লম্বা হয় নাই, অল্পতেই শেষ হয়েছিল। চলেন তাহলে একটু সকালের নাস্তা সেরে জমিদার বাড়িতে ঢুকি। Life's too short, let's not waste it, 'cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Oh, this view of you, it's got everything. ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। সাধারণত জমিদার বাড়ির সামনে আসলে এর স্থাপনা দেখলেই বোঝা যায় এটা একটা জমিদার বাড়ি, কিন্তু মহেরার ক্ষেত্রে আমরা লোকেশনে এসে দেখি এটা পুলিশ প্রশাসনের কার্যালয়। এর পিছের ইতিহাসটা চলেন একটু জেনে নেই। 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 সালে কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা এই এলাকায় আসেন ও তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির সামনে এই প্রবেশের আগেই রয়েছে বিশাখা সাগর নামে এক দিঘি। সেখানে একটি ফোয়ারাও আছে, সেটা 1890 সালে নির্মাণ করা হয়েছে।
আমি শুরু থেকেই আপনাদের একটা কথাই বলছি, তা হলো এই জমিদার বাড়ির রাজকীয়তা, যার প্রতিফলন হলো পাশাপাশি দাঁড়িয়ে থাকা 4টি লজ, যার নাম চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ। চলেন পর্যায়ক্রমে ঘুরে দেখি এই রাজকীয় স্থাপনা শিল্প। আর হ্যাঁ, আপনার এলাকা নিয়ে একটু কমেন্ট করেন, দেখি কোন জেলার মানুষ বেশি দাওয়াত দেয়। প্রথমেই আমরা ঘুরে দেখব কালীচরণ লজ। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়। বর্তমানে এটি পুলিশ প্রশাসনের মিউজিয়াম সহ তৎকালীন সকল জিনিসপত্রের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে আসলে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন এই স্থাপনা শিল্প নিয়ে। এর পাশেই আপনি দেখা পেয়ে যাবেন চৌধুরী লজের। জমিদার বাড়ির প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। তবে এখানে ভিডিও করার ব্যাপারে কিছু নির্দেশনা রয়েছে, চলেন সেটাই শেয়ার করি আপনাদের সাথে। এটা হলো আনন্দ লজ, ময়রা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন। এটা দেখেই বোঝা যাচ্ছে প্রশাসনের সকল বড় অফিসাররা এখানেই বসেন। যারা আপনারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা সর্বোচ্চটা দেন। সৃষ্টিকর্তা কৃপা করলে হয়তো আপনিও এখানে রাজকীয়তায় কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন। নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটি সামনে বড় সুস্পর্শ কলাম রয়েছে। 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনেও রয়েছে বিশাল প্রশস্ত রোড। এটা হলো মহারাজ লজ। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজের সামনে রয়েছে 6টি কলাম। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ি বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে রয়েছে মোট 12টি কক্ষ, সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট। এই ভবনে বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। চলেন তাহলে এবার একটু অন্দরমহলের ভিতরে যাওয়া যায়।
ভিতরে এসেই আপনি দেখা পেয়ে যাবেন অনেক ধরনের প্রাণীর, যা বুঝিয়ে দেয় অন্দরমহলের অংশটা রানীরা কতটা যত্ন করে রেখেছিল। এর একটু সামনে এগিয়ে গেলেই দেখা পাবেন একটা শিশু পার্কের, যেখানে নির্দিষ্ট মূল্য পরিশোধ করে আপনাদের ছোট্ট বাবুদের নিয়ে সুন্দর সময় কাটাতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে এটা পরে বানানো হয়েছে। মূল ভবনের পিছের দিকে রয়েছে পাশরা পুকুর ও রানী পুকুর নামে আরো 2টি পুকুর এবং শোভাবর্ধনের জন্য রয়েছে সুন্দর ফুলের বাগান। এছাড়াও এখানে বিভিন্ন রকমের পাখি ও মাছও রয়েছে। এখানে সমস্যা শুধু একটাই, ভিডিও করতে হলে আপনি ফোন ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো প্রকার গিম্বেল ও ড্রোন ব্যবহার করতে পারবেন না। বুঝতেই পারছেন, সংরক্ষিত এলাকা বলে কথা। চলেন তাহলে মোটোব্লগে গিয়ে এখানে আসার সহজ রাস্তাটা দেখাই আপনাদেরকে। আসার রোডটা এই জায়গাটা দিয়ে উঠতে পারলে ভালো। আমরা যাওয়ার সময় যে এখান থেকে ঢুকছি ওই জায়গাটার অবস্থা ভালো না। আমি এই লোকেশনটা আপনাদেরকে করে দিব। এই জায়গায় একটা সাইনবোর্ড আছে, এই আমাদের সাইনবোর্ড। এই জায়গাটা নামটা একটু দেখতো, পাকুলা। তো এই যদি টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যান তাহলে পাকুলা থেকে ঢুকবেন, এই দিকে রোডটা ভালো। তো এখন গন্তব্য বাসার দিকে। স্পিডটা একটু ধরে নেই, এরপর টানতেছি আর কি। তো আজকের ঘোরাঘুরিটা সব মিলায়ে একটা অসাধারণ পরিবেশ এনজয় করছি। আপনার রোদ বৃষ্টি, ড্রোন শট, আবার ড্রোন শটের রেস্ট্রিকশন। লাস্ট যেখানে গেছি মহেরা জমিদার বাড়ি, এটার ভাই একটু রেস্ট্রিকশন আছে ভিডিও করার ক্ষেত্রে। আপনি গিম্বল এবং হইলো ড্রোন ইউজ করতে পারবেন না। এছাড়া হাত দিয়ে ফোন দিয়ে ইউজ করতে পারবেন ভিডিও। এটা আসলে মূলত পুলিশেরই কার্যালয়, পুলিশের কোনো ট্রেনিং সেন্টার প্লাস পুলিশ সুপারের কার্যালয়, সবটাই এইখানে। তার মানে জমিদার বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর। আপনাদের আসার জন্য রেকমেন্ডেশন থাকলো, রোডঘাট যতটুকুই খারাপ ভালো থাকুক, এসে মোটামুটি ভালো একটা সময় পার করতে পারবেন আপনারা এইখানে। এই কারণেই আমি ভাবতেছিলাম আগে জায়গাটা দেখি, এরপর আপনাদেরকে মতামত জানাই কি অবস্থা না অবস্থা। তো আশা করি ভালো একটা ভিডিও উপহার দিতে পারছি আপনাদেরকে। যদি একটু ভালো লাগে তাইলে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলেও কি কি দিক ইমপ্রুভ করা যায় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে তাহলে মোটোব্লগ সেটআপ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। যদি টাঙ্গাইলবাসী কেউ দেখে থাকলে অবশ্যই সাড়া দিয়েন। আপনাদের ধনবাড়ি মধুপুরের ওই সাইডটা একটু কভার করার ইচ্ছা আছে, ওদিকে যাব আমরা সময় সুযোগ পাইলি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আশা করি 64 জেলার এই নতুন সিরিজটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখা যাক কোন জেলার মানুষ বেশি দাওয়াত দেয়, সেখানের ভিডিও নিয়ে হয়তো হাজির হব। সাবস্ক্রাইব করে রাখবেন মন চাইলে নোটিফিকেশনের জন্য। আর গাজীপুর জেলার বিভিন্ন ঘোরার জায়গা সম্পর্কে জানতে হলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করতে পারেন, না হলে ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারেন। আর হ্যাঁ, সেখানেই তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।